বন্ধুরা, আজকে যে মুভিটি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি সেটার নাম হলো আম্মু। এটি এমন একটি থ্রিলার ড্রামা যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম নাড়িয়ে দেবে। গল্পের মূল বিষয় হলো অতিরিক্ত রাগ কিভাবে একটা হাসি খুশি পরিবারের সব সুখ শান্তি ছারখার করে দিতে পারে। আর এই গল্পের ঠিক তেমনই ঘটনা ঘটে আম্মু নামের একটি মেয়ের সাথে। এই ভিডিওটি দেখার পর আপনি বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত 10 বার ভাববেন। আর যারা ইতিমধ্যে এরকম কোনো মানুষকে বিয়ে করার ভুল করে ফেলেছেন তারা এই গল্পের সাথে নিজেদের খুব ভালোভাবে মেলাতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সিনেমার শেষটা আপনার দারুণ লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় এক দম্পতিকে দিয়ে। মেয়েটির নাম আম্মু আর ছেলেটির নাম ছিল রবি, যে পেশায় একজন পুলিশ ইন্সপেক্টর। কিছুদিন আগেই তাদের বিয়ে হয়েছে। শুরুর দিনগুলোতে তাদের জীবন যেন একদম সিনেমার রোমাঞ্চের মতো কাটছিল। রবি আম্মুর উপর যেন তার সবটুকু ভালোবাসা বিলিয়ে দেয়, আর আম্মুও তার স্বামীকে বড্ডই ভালোবাসে। বিয়ের পর দুজন তাদের নতুন বাড়িতে শিফট করে। পরের দিনে আম্মু তার স্বামীকে একটা ভালোবাসার সারপ্রাইজ দেওয়ার জন্য নিজেই দুপুরে খাবার নিয়ে পুলিশ স্টেশনে পৌঁছে যায়। এতে রবি অনেকটাই খুশি হয়। এরপর রবি বাড়ি ফেরার পথে হুট করে তার মনে পড়ে আম্মু অনেকদিন ধরে একটা সেলাই মেশিনের কথা বলছিল তাকে। তাই সে যাওয়ার পথে স্ত্রীর জন্য একটা সেলাই মেশিন কিনে নেয়, যাতে বাড়িতে একা থাকার সময় তার মন খারাপ না হয় আর সে ব্যস্ত থাকতে পারে। ওইদিকে পুলিশ স্টেশনে এক মহিলা রবির কাছে এসে অভিযোগ করেন যে কিছু বখাটে ছেলে তার মেয়েকে খুব নির্মমভাবে মেরেছে। এ কথা শুনে রবি সঙ্গে সঙ্গে অ্যাকশনে নেমে পড়ে। সে তার টিমকে নির্দেশ দেয় আজ থেকে যেন নাইট পেট্রোলিং বাড়িয়ে দেওয়া হয় এবং যাকে সামান্যতম সন্দেহ হবে তাকেই যেন তুলে থানায় আনা হয়। এদিকে আম্মুর বাড়িতে তার প্রতিবেশী লিনি দেখা করতে আসে। সেলাই মেশিনটি দেখে লিনি হেসে বলে, তোমার স্বামী সত্যি তোমাকে অনেক ভালোবাসে, একবার বলতেই মেশিন কিনে এনে দিল তোমার জন্য। ঠিক তখনই হুট করে আম্মুর ফোনে রিং বেজে ওঠে। কলটা ছিল রবির, কিন্তু এবার তার গলার সুর আগের মতো মিষ্টি ছিল না। সে প্রচণ্ড রেগে ফুঁসে উঠে বলে, কোথায় মরেছিলে তুমি? আজ আমার দুপুরে খাবার কোথায়? আম্মু ঘাবড়ে গিয়ে বলে, আজ তো সে লাঞ্চ নিয়ে যেতে বলেনি, তাই সে নিয়ে যায়নি। রবি তখন খোঁচা মেরে বলে, তাহলে কি আজ আমি না খেয়ে মরবো? সব ছোটখাটো বিষয় কি এখন থেকে তোমায় বলে দিতে হবে? এ কথা শোনা মাত্রই আম্মু আর দেরি না করে তাড়াতাড়ি রান্না করে খাবার নিয়ে থানায় ছুটে যায়। কিন্তু রবির রাগ এখনও একটু কমেনি। সে বলে, তোমাকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছি বলে তুমি আমার জন্য খাবার আনতেই ভুলে গেলে? আজ তো আমার উপর এক মস্ত বড় দয়া করে ফেললে। আম্মু অনেক মিনতি করে বলে যে, প্লিজ, আমি সত্যি বুঝিনি আজ তোমার লাঞ্চ লাগতো। কিন্তু রবি একগুঁয়েমি করে আর খাবার খেতেই চায় না। আম্মু একদম মন খারাপ করে খাবার আবার ঘরে ফেরত নিয়ে আসে। রাতে রবি যখন বাড়ি ফেরে আম্মু আবারও তার জন্য টেবিলে খাবার সাজিয়ে দেয়, কিন্তু রবি তাচ্ছিল্য করে বলে, আমার কোনো খিদে নেই, তুমি খেয়ে নাও তোমার খাবার। রবির এমন আচমকা বদলে যাওয়া আচরণ দেখে আম্মু গভীর ভাবনায় পড়ে যায়। হঠাৎ কি হলো লোকটার? হয়তো পুলিশ স্টেশনের কাজের অতিরিক্ত চাপে এমনটা করছে। পরদিন রবি তার বন্ধুদের নিয়ে একটা পার্টিতে যায়। সবার সামনে সে ঠাট্টা করে এক বন্ধুকে বলে, তুই কত ভাগ্যবান রে, তোর বউ তোকে কত ভালোবাসে। আর আমার বউটাকে দেখ, একদিন খাবার দেয় তো পরদিনই ভুলে যায়, তার আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। এত মানুষের সামনে নিজের এমন অপমান শুনে আম্মুর মনটা একদম ভেঙে যায়। রাতে যখন দুজনে বাইকে করে বাড়ি ফিরছিল, আম্মু বাইক থামিয়ে রবিকে সোজা জিজ্ঞেস করে, আপনি সবার সামনে আমাকে এভাবে ছোট করলেন কেন? রবি তার কথা সিরিয়াসভাবে না নিয়ে বলে যে, আরে ইয়ার, ওসব তো শুধু মজাই ছিল, এত কিছু গায়ে মাখছো কেন? কিন্তু আম্মু ছাড়ার পাত্রী নয়। সে বলে, আপনি কি জানেন আমি সারাক্ষণ শুধু আপনার কথাই ভাবি, আপনার কোনটা পছন্দ কোনটা অপছন্দ সব কিছুর খেয়াল রাখি আমি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমার কোনটা ভালো লাগে? রবি রেগে গিয়ে তাকে থামিয়ে দিয়ে বলে, তর্ক করো না, বাইকে ওঠো আর বাড়ি চলো। কিন্তু আম্মু ছাপ জানিয়ে দেয়, একদম না, আগে আমার কথার জবাব দিন, তারপর আমি যাব। রবি এসবকে শুধুই একটা নাটক মনে করে আম্মুকে ওখানে রাস্তায় ফেলে একাই বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর আম্মু হেঁটে হেঁটে বাড়ি পৌঁছায়। দরজা খুলতেই রবি খোঁচা মেরে বলে, আক্কেল ঠিকানা হয়েছে তো?
আম্মু এবার আর চুপ থাকে না। সেই স্পষ্ট জানিয়ে দেয়, আজকের পর যদি কখনো আমাকে এভাবে রাস্তায় একা ফেলে যান তবে আমি আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসব না। আম্মুর মুখে এমন কথা শোনা মাত্র রবি রাগের মাথায় তার খাবারের থালাটা সোজা আম্মুর দিকে ছুঁড়ে মারে। থালাটা আম্মুর গায়ে এসে লাগে আর পুরো খাবার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই রবির যেন নিজের ভুলটা অনুভব হয়। সে চট করে কাছে এসে দুহাত জোর করে বলতে থাকে, সরি আম্মু, সরি, আমার ওসব উদ্দেশ্য ছিল না, হঠাৎ বড্ড রাগ উঠে গিয়েছিল। কিন্তু আম্মু তখন প্রচণ্ড দ্বিধার আতঙ্কে জমে গেছে। সে বিশ্বাসই করতে পারছে না এটা কি সত্যি সেই মানুষটা যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল। পরদিন আম্মুর বাবা মা তাদের বাড়িতে আসেন। আম্মুর পরিবারটা কিছুটা ঋণে ডুবেছিল, তাই রবি নিজেকে মহৎ প্রমাণ করতে তাদের সাহায্যের জন্য একটি চেকে সই করে দেয়। আম্মু রবির এই দ্বিমুখী আচরণ কোনোভাবেই বুঝতে পারছিল না লোকটা আসলে কেমন। কখনো রাগের মাথায় তাকে মাঝরাতে একা ফেলে দেয়, কখনো আবার অহেতুক ভালোবাসা দেখায়, আর এখন তার পরিবারকে আবার টাকা দিচ্ছে। সুযোগ পেয়ে আম্মু একা তার মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে আর বলে, তুমি এত তাড়াতাড়ি আমাকে কেন বিয়ে দিয়ে দিলে মা? বোধহয় আমার বিয়ে করাই উচিত হয়নি। আমি তোমাদের কাছেই তো ভালো ছিলাম। আর দুর্ভাগ্যবশত এই কথাটি দরজার পেছন থেকে রবি গোপনে শুনে ফেলে। রাগে ফুঁসতে ফুঁসতে রবি বাড়ি থেকে বের হয়ে যেতে চায়, কিন্তু আম্মু তাকে ধরে ফেলে আর বলে, আমার বাবা মা প্রথমবার এই বাড়িতে এসেছেন, তুমি এভাবে হুট করে চলে গেলে তারা কি ভাববেন? সবার সামনে যেন কোনো তামাশা না হয়, তাই আম্মু রবির হাত চেপে ধরে এবং তার বাইকের চাবিটাও নিজের কাছে নিয়ে নেয়। এতে রবি এতটাই ক্ষিপ্ত হয়ে যায় যে কোনো কিছু না ভেবে আম্মুর মুখে এক সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। আম্মু পুরো স্তব্ধ হয়ে যায়। অবশেষে লোকটা তার আসল হিংস্র রূপটা দেখিয়েই দিল। আম্মু কাঁদতে কাঁদতে তৎক্ষণাৎ বাড়ির ভেতরে যেতে শুরু করে, কিন্তু রবি দৌড়ে গিয়ে তাকে আঁকড়ে ধরে ফেলে। কারণ আম্মু যদি এভাবে কাঁদতে কাঁদতে ভেতরে যায় তবে নিশ্চয়ই তার বাবা মা সব সত্যি চিনে যাবেন। আর রবি যেহেতু বাইরে নিজের একটা ভালো ইমেজ বানিয়ে রেখেছে, তাই সে কিছুতেই এটা ঘটতে দিতে পারে না। রবি আম্মুকে ধরে মিনতি করে বলতে থাকে, সরি আম্মু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, সত্যি ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও। এরপর আম্মু আয়নায় নিজের দিকে তাকায়। তার গালে ততক্ষণে রবির সজোরে মারা থাপ্পড়ে লাল দাগ আর ফোলাভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। বাধ্য হয়ে বেচারি আম্মু মেকআপ দিয়ে সেই আঘাতের দাগ লুকিয়ে ফেলে, যাতে পরিবারের কেউ কিছু আঁচ না করতে পারে। কিছুক্ষণ পর সবাই একসাথে মন্দিরে যায়, আর ঠিক সেখানে সুযোগ বুঝে আম্মু তার মাকে কানে কানে বলে দেয়, রবি আমাকে থাপ্পড় মেরেছে মা। আম্মু ভেবেছিল তার মা হয়তো তাকে বুকে জড়িয়ে নেবেন, সান্ত্বনা দেবেন, কিন্তু উল্টে তার মা তাকে জিজ্ঞাসা করে বসেন, তুই কি এমন করেছিলি যে রবিকে তোর উপর হাত তুলতে হলো? আম্মু একদম স্তব্ধ হয়ে যায়। সে অবাক হয়ে বলে, তুমি কিভাবে ধরে নিলে যে দোষটা আমারই ছিল? মা তখন দীর্ঘ শ্বাস ফেলে বলেন, দেখ বাবা, এই বিষয়ে তোকে কি পরামর্শ দেব আমি জানি না। স্বামীরা গায়ে হাত তোলে কারণ তারা বাইরে কাজ করে, শত রকমের মানসিক চাপের মধ্যে দিয়ে যায়, আর সেই সব রাগ মাঝে মাঝে বউয়ের উপরে এসে পড়ে। এটুকু তো একটু মানিয়ে নিতেই হয়। নিজের মায়ের মুখেই এমন কথা শুনে আম্মুর পুরো পৃথিবী যেন উলটপালট হয়ে যায়। কিন্তু ঠিক তখনই মা তার হাত দুটো চেপে ধরে বলে, শোন, এই কথাটা আমাকে আমার মা বলেছিল, আর হয়তো তাকেও তার মাই বলে গেছে, কিন্তু আমি তোকে এই মানিয়ে নেওয়ার পরামর্শ আজ দেব না। আমি শুধু এটাই বলবো, তোর যেটা সঠিক মনে হয় তুই সেটাই করিস। যদি মনে হয় তোর সাথে অন্যায় হচ্ছে তবে আওয়াজ তোল, আর প্রয়োজন পড়লে এমন স্বামীকে ছেড়ে দেওয়ার মতো সাহসও মনের ভেতর রাখিস। পরদিন সকালে রবি ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর আম্মু তার সাথে বোতাম লাগিয়ে দিচ্ছিল। রবি ফোনে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাইল রান্নাঘরের চুলার কাছে রেখে দেয়, আর যা হওয়ার তাই হয়, ফাইলটিতে আগুন ধরে যায়। এটা দেখেই রবির ভেতরের শয়তানটা আবার জেগে ওঠে। সে গর্জে উঠে বলে, কিছুই পারো না তুমি, একটা কাজও ঠিক মতো করতে পারো না, আমার পুরো ফাইলটা জ্বালিয়ে ছাই করে দিলে। এই বলে এবার সে কোনো কথা না শুনে সোজা বেল্ট খুলে আম্মুকে পশুর মতো অমানসিকভাবে পেটাতে শুরু করে। কাঁদতে কাঁদতে আম্মু লুটিয়ে পড়লে রবি চেঁচিয়ে বলে, শুধু কাঁদতেই তো পারো তুমি,
বের হয়ে যাও আমার ঘর থেকে সন্ধ্যায়। আমি ফেরার আগে যেন তোমার এই মুখটা আমার দেখতে না হয়। ক্ষতবিক্ষত আর রক্তাক্ত শরীরে আম্মু তার ব্যাগ গুছিয়ে নিয়ে সোজা বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছায়। বেচারি আম্মু সেখানে বসে অঝরে কাঁদতে থাকে। তার এমন করুণ অবস্থা থেকে পাশে বসে থাকা এক বৃদ্ধ ভিক্ষুক সব বুঝতে পারে। সে নিচু গলায় বলে, ভয় পেও না মা, নিজের জন্য বাঁচতে শেখো। অন্যায় যদি ও করে থাকে তবে তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? কিন্তু পরিস্থিতি তখন এমন ছিল যে আম্মু নিজেই নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছিল। তার মনে হচ্ছিল হয়তো সত্যিই ভুলটা তার ছিল। আর এই অপরাধবোধ থেকে সে আবারও রবির বাড়িতেই ফিরে আসে। রাতের রবি বাড়ি ফিরে আম্মুকে দেখে খোঁচা মেরে বলে, তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যেতে চাইছিলে? আম্মু বলে, হ্যাঁ, আমি ভেবেছিলাম আর কোনোদিন ফিরবো না, কিন্তু আমি যেতে পারলাম না। আমি আপনাকে খুব ভালোবাসি, আপনাকে ছাড়া যে আমার চলতেই পারে না। স্ত্রীর এমন আকুতি শুনে রবির রাগও ঠান্ডা হয়ে যায়। দুজন আবারও আগের মতো স্বাভাবিক আচরণ করতে শুরু করে আর রাতটা শান্তভাবেই কেটে যায়। কিন্তু পরদিনই রবির সেই পুরনো মেজাজ আবার যেন ফিরে আসে। এখন যেন এটাই তাদের প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। একদিন অহেতুক ভালোবাসা তো পরদিনই পশুর মতো অত্যাচার। আম্মু এসবের কিছুই তার মা বাবাকে জানাতে পারছিল না। সে শুধু চুপচাপ সহ্য করে যাচ্ছিল আর ভেতর থেকে তিলে তিলে ভেঙে পড়ছিল। দেখতে দেখতে বিয়ের অনেক দিন পার হয়ে গেছে। রবি এবার খেয়ে জেদ করে বসে যে তার সন্তান চাই, কিন্তু আম্মু এখনও সন্তান নেওয়ার জন্য মানসিকভাবে একদমই প্রস্তুত ছিল না। কারণ সে তো নিজেই জানে না যে তাদের এই বিষাক্ত সম্পর্কটা কাল পর্যন্ত টিকে থাকবে কিনা। সন্তান নেওয়ার বিষয়টিকে কেন্দ্র করেও তাদের মধ্যে প্রতিদিন তুমুল অশান্তি হতে থাকে। রবির মনে খটকা লাগে হয়তো আম্মু কারো উস্কানিতে পড়েছে, কিংবা ইচ্ছে করেই অন্তঃসত্ত্বা হতে চাইছে না। এই সন্দেহের বশে সে গোপনে ঘরের ভেতরে একটা ভয়েস রেকর্ডার লুকিয়ে রাখে, যাতে আম্মুর সারাদিনের সমস্ত কথাবার্তা সে আর পেতে শুনতে পায়। কিছুদিন পর আম্মু যখন ডাক্তারের কাছে যায় তখন সে জানতে পারে যে সে সত্যি প্রেগনেন্ট হয়ে পড়েছে। কিন্তু আম্মু কান্না ভেজা কণ্ঠে ডাক্তারকে অনুরোধ করে, প্লিজ এই খবরটা রবিকে জানাবেন না। আম্মুর শারীরিক ও মানসিক অবস্থা থেকে ডাক্তার পুরো বিষয়টা বুঝতে পারেন। তিনি বাইরে এসে রবিকে বলেন, আম্মুর শরীর এখন সন্তান ধারণ করার মতো অবস্থায় নেই। ওকে ভালোবাসুন, টেক কেয়ার করুন যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। কিন্তু এই কথা শোনা মাত্রই রবির ভেতরের হিংস্র সেই রূপটা ডাবল হয়ে যায়। ঘরে ফেরা মাত্রই সে আম্মুর উপর পশুর মতো চড়াও হয় এবং তাকে অমানসিকভাবে পেটাতে থাকে। এক রাতে প্রতিবেশী লিনি রবির বাড়ি থেকে আম্মুর করুণ কান্নার আওয়াজ শুনতে পায়। আর সহ্য করতে না পেরে সে সোজা এসে দরজায় ধাক্কা দেয় এবং জিজ্ঞাসা করে, ভেতরে কি সব ঠিক আছে? রবির সাথে সাথে মিথ্যে বানিয়ে বলে যে আওয়াজটা হয়তো পাশের অন্য কোনো বাড়ি থেকে আসছিল। পরদিন রবি যখন ডিউটিতে ছিল তখন লিনি আর তার স্বামী সত্য আবারও আম্মুর খোঁজে তাদের বাড়িতে আসে। তবে এবার আর আম্মু কিছু লুকায় না। সে সাহস করে তাদের দুজনকে ঘরের ভেতরে ডাকে এবং জীবনের প্রথমবার নিজের উপর হওয়া সব অমানসিক অত্যাচারের কথা খুলে বলে। বলতে বলতে বেচারি অঝরে কাঁদতে থাকে। আম্মুর এমন করুণ অবস্থা দেখে লিনিয়ার সত্যও ইমোশনাল হয়ে পড়ে। সত্য তখন আম্মুকে শক্ত হওয়ার পরামর্শ দেয় আর বলে, তোমাকে এখনই সোজা ডিএসপির কাছে গিয়ে রবির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে হবে। আম্মু মনে সব সাহস একত্র করে ডিএসপি অফিসে পৌঁছায়, কিন্তু সেখানকার এক দালাল টাইপের কনস্টেবল সাথে সাথে রবিকে ফোন করে খবরটা দিয়ে দেয়। বলে যে, স্যার, আপনার স্ত্রী তো আপনার বিরুদ্ধেই নালিশ করতে অফিসে এসেছেন। খবর পেয়েই রবি চটজলদি থানায় ছুটে আসে। সে আম্মু আর সত্যকে একটা বন্ধ ঘরে নিয়ে যায় এবং উপরে উপরে মিষ্টি হেসে জিজ্ঞেস করে, সত্যি কি তুমি আমার নামে অভিযোগ করতে এসেছো আম্মু? রবির চোখের এই রাক্ষসে দৃষ্টি দেখি আম্মু শিউরে ওঠে। রবি গলার সুর শক্ত করে চেপে ধরে জিজ্ঞেস করে, সত্যি করে বলো আম্মু, আমি কি তোমাকে মারধর করি? আতঙ্কে আম্মু বাধ্য হয়ে না সূচক মাথা নাড়ায়। রবি অমনে বিজয়ের হাসি হেসে আম্মুর হাত ধরে টেনে বাড়িতে নিয়ে চলে যায়। সিনেমার পরবর্তী দৃশ্যে আমাদের প্রভু নামের এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রভু হলো এমন এক কয়েদি যে 2টি খুনের অপরাধে জেলে সাজা কাটছিল। সম্প্রতি সে প্যারোলে বা শর্ত সাপেক্ষ জামিন পেয়ে বাইরে এসেছে,
কারণ কিছুদিনের মধ্যে তার বোন গীতার বিয়ে হতে চলেছে। যদিও তার বোন এখনও রাগে অন্ধ হয়ে আছে এবং দাদাকে ক্ষমা করেনি। প্যারোলের নিয়ম অনুযায়ী প্রভুকে প্রতিদিন সকাল সন্ধ্যা রবির থানায় গিয়ে খাতায় সই করে আসতে হতো। জেল থেকে ছাড়া পাওয়ার খুশিতে প্রভু একদিন বারে যায়, কিন্তু সেখানে কিছু লোক তার বোনকে নিয়ে অশ্লীল ও বাজে মন্তব্য করতে শুরু করে। প্রভু রাগের মাথায় তাদের সবাইকে বেধড়ক পেটায়। পরে ওই গুন্ডারা থানায় গিয়ে প্রভুর নামে নালিশ ঠুকে দেয়। রবি সেই নালিশ দেখা মাত্রই প্রভুর প্যারোল বাতিল করার জন্য হুকুমনামা লিখতে শুরু করে। প্রভু 2 হাত জোর করে রবির পায়ে পড়ার মতো অবস্থা বানিয়ে বলে যে, স্যার প্লিজ এমনটা করবেন না, আমার বোনের বিয়ে সামনে, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি, শুধু আমার প্যারোলটা বাতিল করবেন না স্যার। কিন্তু রবির ভেতরে কোনো রকম দয়ামায় ছিল না। সে প্রভুর আকৃতি না শুনে চিঠিটা সই করে দেয়। এটা দেখে প্রভু আর নিজেকে সামলাতে না পেরে রবিকে সজোরে একটা ধাক্কা মারে। রবি সোজা গিয়ে পড়ে টেবিলের উপর। বাস, আর সে কোথায় যায়। রবি আর বাকি পুলিশ কনস্টেবল মিলে প্রভুকে ধরে ফেলে, শক্ত করে বেঁধে ফেলে এবং থানার ভেতর সার্ফ এক্সেল দিয়ে কাপড় ধোলার মতো নির্মমভাবে তাকে পেটাতে শুরু করে। কাকতালীয়ভাবে আম্মু ঠিক সেই সময়ে রবির দুপুরে খাবার নিয়ে থানায় এসে পৌঁছেছিল। চোখের সামনে পুলিশের এই পশু পাখির মতো নির্যাতন চলতে দেখে সে দাঁড়িয়ে থেকে সব দেখে। ঠিক তখনই খবর আসে যে ডিএসপি স্যার স্বয়ং পুলিশ স্টেশনে পরিদর্শনে আসছেন। খবরটা শুনেই রবির হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ তখন আম্মুও থানায় উপস্থিত ছিল। ডিএসপি স্যারের চোখে যেন কোনোভাবে রক্তাক্ত প্রভু আর আম্মুর না পড়ে, তাই রবি চটচলতি করে দুজনকে জোর করে ধরে নিয়ে থানার ভেতরে একটা ছোট্ট বাথরুমে আটকে তালা মেরে দেয়। বাথরুমের ভেতরে বন্দি অবস্থায় আম্মু প্রভুর ক্ষতবিক্ষত শরীর থেকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমিও কি ওর হাতের অত্যাচার সহ্য করে এলে? প্রভু একটা হালকা হাসিতে বলে, এ তো আমার রোজকার নিয়ম। আম্মু একটা দীর্ঘ শ্বাস ফেলে বলে, আমরা দুজন একা একা রবিকে কিছুই করতে পারবো না। এরপর সে নিজের উপর হওয়া সমস্ত অত্যাচারের গল্প প্রভুকে খুলে বলে। চোখের কোণে জমে থাকা রাগ আর মনে অপার সাহস নিয়ে আম্মু বলে, আমি তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করব, যাতে তুমি তোমার বোনের বিয়েতে যোগ দিতে পারো, কিন্তু বিনিময়ে তোমাকে রবিকে তার আসল জায়গা বুঝিয়ে দিতে আমাকে সাহায্য করতে হবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পরদিনই প্রভু কড়া পাহারার টোপকে চম্পট দেয়। আর এই পালানোর মিশনে শুধু আম্মুই নয়, কনস্টেবল সত্য তার হাত শক্ত করে। খবরটা রবির কানে পৌঁছানো মাত্রই সে রাগে পুরো থানা মাথায় তুলে ফেলে। সে সবাইকে নির্দেশ দেয়, শহরে হুন্নে হুন্নে হয়ে ছানবিন করো, যেখানে লুকিয়ে থাক না কেন প্রভুকে ধরে আনো। কিন্তু মূর্খ পুলিশগুলোর কেউই জানতো না যে প্রভু সোজা গিয়ে আম্মুর নিজের ঘরেই আত্মগোপন করে বসে আছে। আম্মু খুব ভালো করেই জানতো রবি পুরো শহর তোলপাড় করে ফেললেও নিজের ঘর তল্লাশি করার মতো স্বপ্নেও ভাববে না। পুরো এলাকা জুড়ে জোর কদমে পুলিশি অভিযান চলে, কিন্তু প্রভুর কোনো হদিশই মেলে না। রবির কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়তে থাকে। ওদিকে প্রভু নিখোঁজ হওয়ার খবর তার এলাকার মানুষের কানে পৌঁছে যায়। লোকজন রবির থানার সামনে এসে তুমুল অবস্থানে বিক্ষোভে বসে পড়ে, কারণ প্রভু তো প্রতিদিন থানায় এসে সই করে যেত, অথচ এখন আর বাড়ি ফিরে যায়নি। সাধারণ মানুষের মনে গভীর সন্দেহ জাগে। পুলিশ নিজেই হয়তো প্রভুকে গুম করে মেরে ফেলেছে। দাবানলের মতো এই খবর মুহূর্তের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা ডিএসপির কানেও পৌঁছে যায়। তিনি কাল বিলম্ব না করে থানায় ছুটে আসেন এবং রবির উপর গর্জে উঠে বলেন, শোনো রবি, আর মাত্র কয়েকদিন পর প্রভুর বোন গীতার বিয়ে। সে তার বোনের জন্য অবশ্যই আসবে। তোমার কাছে ওইটাই শেষ সুযোগ। বিয়ে বাড়িতে গিয়ে তাকে হাতে নাতে গ্রেপ্তার করো, অথবা আমি নিজে তোমাকে সাসপেন্ড করব। থানার বাইরের এই ধর্নায় এখন প্রভুর নিজের বোন গীতাও এসে সামিল হয়। এই খবরটা যখন আম্মুর ঘরে লুকিয়ে থাকা প্রভুর কানে পৌঁছায় যে তার বোন আজ তার জন্য রাজপথে অনশনে বসেছে, তখন প্রভুর চোখের কোণা দিয়ে জল ভেসে ওঠে। আম্মু প্রভুর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, এখন এই বিষাক্ত খেলাটা এখানে শেষ করে দেওয়া যাক প্রভু। কাল সকালে তুমি সোজা ডিএসপি স্যারের কাছে গিয়ে স্যারেন্ডার করো, এতে তুমি নিজের বোনের বিয়েতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। আমার চক্করে পড়ে আর নিজের জীবন এখানে বাজি রেখো না। আমার আবার কি হবে? আমি তো এখানেই থেকে রবির অত্যাচার সহ্য করে নেব। এই বলে আম্মু তাকে বাইরে পাঠিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই প্রভু আবার ফিরে আসে। সে আম্মুর সামনে এসে দাঁড়িয়ে বলে, আপনি আমাকে সাহায্য করেছেন, এখন আমারও কর্তব্য আপনাকে সাহায্য করা। যতক্ষণ না আপনার সমস্যার সমাধান হচ্ছে আমি কোথাও যাচ্ছি না। পরদিন অনশনরত অবস্থাতেই
প্রভুর বোনের বিয়ে সম্পন্ন হয়। রবি দূরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে নিশ্চিত ছিল যে প্রভু অবশ্যই আসবে আর সে তাকে হাতে নাতে ধরে ফেলবে, কিন্তু প্রভু আসে না। রবি বুঝতে পারে এবার তার চাকরিটা গেল হয়তো। ভয়ে সে দ্রুত থানার সেই সিসিটিভি ফুটেজ ডিলিট করতে শুরু করে, যেখানে পুলিশ সদস্যরা মিলে প্রভুকে পিটিয়েছিল। সে জানে এই ফুটেজ যদি কোনোভাবে ডিএসপি স্যারের হাতে পড়ে তবে ঘটনা চরম রূপ নেবে, আর ফুটেজ লিক হলে তার সাথে সাথে বাকি পুলিশ সদস্যদেরও চাকরি যাবে। কিন্তু ফুটেজ মুছে ফেলার সময় তার চোখে হঠাৎ অন্য কিছু ধরা পড়ে। সে স্পষ্ট দেখতে পায় যে নিশ্চিতভাবে আম্মু আর প্রভুর মধ্যে কোনো একটা গোপন পরিকল্পনা চলছিল। রবির সাথে সাথে নিজের ফোন বের করে তার ঘরের গোপন অডিও রেকর্ডিংগুলো শুনতে শুরু করে, আর ঠিক তখনই রেকর্ডিংয়ে সে প্রভুর গলার আওয়াজ শুনতে পায়। এবার সে শতভাগ নিশ্চিত হয়ে যায় যে তার স্ত্রী প্রভুকে পালাতে সাহায্য করেছে আর তাকে নিজের ঘরে লুকিয়ে রেখেছে। রাগে অন্ধ হয়ে রবি এক নতুন নীলনকশা আঁকে। সে তার নিজের কিছু অনুগত লোক পাঠিয়ে দেয় ওই অনশনকারীদের ভিড়ে, আর সংকেত পাওয়ার সাথে সাথেই সেই লোকেরা পুলিশের উপর ইট পাটকেল ছুটতে শুরু করে। সুযোগ বুঝে পুলিশও পাল্টা আক্রমণ চালায়। বেধড়ক লাঠিচার্জ শুরু হয়। এই মুহূর্তেই সেই শান্ত অনশন এক ভয়াবহ তাণ্ডবের রূপ নেয়। এই হট্টগোলের সুযোগে পুলিশ অফিসারেরা থানার ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে গুড়িয়ে দেয়, যাতে অত্যাচারের কোনো প্রমাণই বাকি না থাকে, আর পুরো দোষটা অনশনকারীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। প্রকৃতপক্ষে এই পুরো চালটি রবি আগেই করে রেখেছিল, যাতে ভবিষ্যতে যদি কেউ সেই দিনের সিসিটিভি ফুটেজ দাবি করে তবে সে অনায়াসে অজুহাত দিতে পারে যে বিক্ষোভকারীরা থানায় ঢুকে ক্যামেরা ভেঙে নিয়ে গেছে। এভাবে সে নিজের সব অপরাধের চিহ্ন চিরতরে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু নিয়তির লিখন যে ছিল সম্পূর্ণ ভিন্ন। নিজের সাজানো গোছানো নীলনকশা সফল হওয়ার পর রবি সোজা বাড়ি পৌঁছায় এবং রাগে ফুঁসতে ফুঁসতে আম্মুকে জিজ্ঞেস করে, বল প্রভু কোথায়? আমি এই বাড়িতে ওর পায়ের আওয়াজ শুনেছি। আম্মু নিষ্পাপ মুখ করে বলে, আমি কিচ্ছু জানি না, প্লিজ আমাকে মেরো না, আমি গর্ভবতী। রাতের রবি ঘুমিয়ে পড়লে আম্মু বিছানায় শুয়ে শুয়ে ছটপট করতে থাকে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, রবি কিভাবে জানলো যে প্রভু এখানে লুকিয়ে আছে? ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। নিশ্চয়ই সে ঘরের কোথাও কোনো ভয়েস রেকর্ডার বা ক্যামেরা লুকিয়ে রেখেছে। আম্মু সাথে সাথেই উঠে পুরো ঘর হন্যে হয়ে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরেই সে লুকিয়ে থাকা রেকর্ডারটি খুঁজে পায় এবং চট করে সেটা নিজের কাছে লুকিয়ে ফেলে। পরদিন সকালে রবি এক কাপ চা নিয়ে আম্মুর সামনে এসে বসে, কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গিয়েছিল। এতদিন যে আম্মু রবির চোখের দিকে তাকাতেও ভয় পেত, আজ সে রবির চোখের দিকে চোখ রেখে কথা বলছিল। দুজনের মধ্যে তর্ক বাড়তে থাকে। রাগের মাথায় রবি নিজেই নিজের সব অপরাধের কথা কবুল করে ফেলে। হ্যাঁ, আমি তোকে অনেক মেরেছি, অমানসিক নির্যাতন করেছি, তোর যা করার করে নে। রবি গুণাক্ষরেও টের পায়নি যে তার এই স্বীকারোক্তি আম্মু ফোন দিয়ে গোপনে রেকর্ড করে নিচ্ছিল। কিছুক্ষণ পর রবি যখন সত্যটা বুঝতে পারে তখন তার আর কিছু করার ছিল না, কারণ সেই রেকর্ডারটি নিয়ে প্রভু ততক্ষণে বের হয়ে গেছে। রবির এবার 12টা বেজে যায়। সে আম্মুকে গালাগাল দিতে শুরু করে। এর পরের দৃশ্যেই আমাদের দেখানো হয় ডিএসপি স্যারের অফিসে। রবি ভেতরে ঢুকতেই তাকে এক অপরাধীর মতো ট্রিট করা হয় এবং চেয়ারে বসিয়ে দেওয়া হয়। সবচেয়ে অবাক করার বিষয় ছিল প্রভু আগে সেখানে উপস্থিত ছিল এবং হাসতে হাসতে যেন সে লুটিয়ে পড়ছিল। নিজের উপর প্রভুকে এভাবে হাসতে দেখে রবির প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু তার আর কিছু করার ছিল না। কিছুক্ষণ পর আম্মু নিজের লিখিত অভিযোগ নিয়ে সেখানে পৌঁছে যায়। রবি অমনি পা ধরে গিরগিটির মতো আকুতি মিনতি করতে থাকে, আম্মুন প্লিজ এমনটা করো না, আমার ক্যারিয়ার বরবাদ করে দিও না। আমি মানছি আমার ভুল হয়েছে, কিন্তু এবার আর আম্মুর মন গলে না। সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, আমি কতবার ঠিক এভাবেই তোমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তুমি তো একবারও আমার উপর দয়া করোনি, পশুর মতো পিটিয়েছো আমাকে। এটুকু বলেই সে সামনে বসে থাকা ডিএসপি স্যারকে গোপন রেকর্ডারটি শুনিয়ে দেয়। রবির সব মুখোশ আর কালরূপ দুনিয়ার সামনে খসে পড়ে। ডিএসপি স্যার সাথে সাথে রবিকে সাসপেন্ড করেন এবং পরক্ষণেই তাকে সোজা জেল হেফাজতে চালান করে দেওয়া হয়। আর ঠিক এই মুহূর্ত থেকেই আম্মু নিজের জীবনের নতুন এক অধ্যায় শুরু করে। বন্ধুরা, একেই বলে আসল প্রতিশোধ, কারণ এখন আম্মুর কাছে ডিভোর্স নেওয়ার মতো শক্তিশালী কারণ ছিল, আর অপরাধীও ছিল গরাদের পেছনে। কারণ তো আগেও ছিল, কিন্তু ডিভোর্স দিলে রবি তাকে কোনোদিন শান্তিতে বাঁচতে দিত না।
আমি মনে করি এই সিনেমাটার নাম আম্মু না হয়ে প্রতিশোধ হওয়া উচিত ছিল। যাই হোক, জীবনের সাথে লড়াই করে আম্মু শেষমেশ এক নরপশুকে উপযুক্ত শাস্তি দিল। বন্ধুরা, আপনার কি মতামত এই ধরনের ঘটনা আর আম্মুর পদক্ষেপ নিয়ে? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনার এই গল্প এবং আমাদের এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা নিয়মিতই আপনাদের জন্য এমন সব দুর্দান্ত গল্পের রিভিউ নিয়ে আসি। দেখা হবে নতুন কোনো সিনেমা আর নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।